আসসালামু আলাইকুম। মারুফ থিঙ্কিং রুমে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2026 পরীক্ষার্থীরা, যাদের উদ্দেশ্যে ভিডিওটা করা, আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্র নিয়ে। বাংলা প্রথম পত্রে যেটা আলোচনা করব এবং যেটা সাথে থাকতে হবে সবাই যেটা জানো, সাথে থাকতে হবে আসলে টেক্সট বই। এই টেক্সট বই সাথে থাকতে হবে, কারণ আমরা এখন পেয়ে গেছি হলো মিড ইজি, আমরা প্রশ্ন পেয়ে গেছি, কি বলে এটাকে, কোশ্চেন ব্যাংক পেয়ে গেছি, এই মোটা মোটা বই, অনেকগুলো এমসিকিউ। সেই এমসিকিউ এতগুলো মুখস্থ না করে আমরা যদি টেক্সট বইটা পড়ি, কবিতাগুলো টার্গেট করেছি এখন, কবিতাগুলো যদি পড়ি, মোট 8টা কবিতা আছে, তাহলে দেখা যাবে এমসিকিউ তুমি নিজেই তৈরি করতে পারবে, এমসিকিউ তোমাকে মুখস্থ করতে হবে না। তাহলে চলো আমরা শুরু করে দিই, সাথে থাকতে হবে টেক্সট বই। তাহলে কথা অনুযায়ী আমরা বাংলা সাহিত্য নিয়ে আসলাম। এটা যে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী 2026-এ কাজে লাগবে তা না, যারা নবম দশম শ্রেণীতে উঠে যাচ্ছ এবং যাদের এই কবিতাটা থাকবে, তারাও এটা ইজিলি ট্র্যাক করতে পারবে। আমরা আগে বলেছিলাম যে আমাদের এখানে 8টা সাবজেক্ট আছে, 8টা কবিতা আছে, তার মধ্যে আমরা বসেক এটা পড়েছি। এখন কোনটা দেখব? কপোতাক্ষ নদ। 168 পৃষ্ঠা চলে যাই। কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদ দেখেন এইখান থেকে। তাহলে ফার্স্টে আমি যেটা বলেছি যে আমার কিছু স্টাইল আছে, সেটা কি? সেটা হলো যে কবিতাটি কে রচনা করেছেন। কপোতাক্ষ নদ রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের আমরা একটু পাঠ পরিচিতি পড়ে আসি, যে উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন 1824 সালে। হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোন জেলায়? যশোর জেলায়। যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন চলে আসতে পারে। হ্যাঁ, তাহলে উনি কবে, কোন সালে জন্মগ্রহণ করেছিলেন, কোন জেলায় এবং কোন গ্রাম, 3টা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, খুব ইজিলি মুখস্থ করা লাগবে না। এবং আমার যে একটা পলিসি আছে, যে পলিসিটা হলো যে এইভাবে যদি আমরা পড়ি, তাহলে দেখা যাবে যে শুধুমাত্র এমসিকিউ যে তা না, পাশাপাশি শর্ট কোশ্চেন এবং যে কোনো কোশ্চেনের অ্যান্সার করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। আচ্ছা, উনার নামের আগে যে মাইকেল আছে, এটা তাহলে কবে লাগছে? এটা লাগছে হলো 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন, তখন তার নামের শেষে যুক্ত হয় মাইকেল। আচ্ছা, এই যে উনি মাইগ্রেট করলেন, পাশ্চাত্য জীবনের প্রতি যে উনার প্রবল আগ্রহ, এইটা উনাকে ইংরেজি সাহিত্য ভাষায় প্রবুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিভিন্ন বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙেছিল। আচ্ছা, ভুল ভাঙার পরে পরবর্তীতে যিনি অমর কীর্তি যেটা করেছিলেন, সেটা ছিল মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তার প্রশ্ন আসতে পারে যে তার অমর কীর্তি কী। অন্যান্য কাব্যগুলোর মধ্যে জাস্ট মাথায় রাখাই, তিলোত্তমা কাব্য, বীরঙ্গনা, চতুর্দশ কবিতাবলী, এইটা মনে রাখতে হবে, চতুর্দশ কবিতাবলী। কারণ কি, এই যে কপোতাক্ষনদ কবিতাটা, এই পাখানে দেখে আসি, এই কপোতাক্ষনদ কবিতাটা চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত করা হয়েছে। তাহলে দেখো, কপোতাক্ষনদ মাইকেল মধুসূদন দত্ত, ওনার বিখ্যাত কবিতা চতুর্দশপদী কবিতাবলী, এবং এই কবিতাটি নেওয়া হয়েছে চতুর্দশপদী কবিতাবলী থেকে। ঠিক আছে, এখন এই কবিতায় আসলে কবির কি প্রকাশ পেয়েছে সেটা আমরা জানবো। কবির স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে, দেশপ্রেম প্রকাশ পেয়েছে। হ্যাঁ, তারপরে কি, কবি আগেই বলেছি আমরা যে যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। উনি শৈশবে মানে ছোটবেলায় এই নদীর তীরে বড় হয়েছেন। তাহলে শৈশবে কোন নদীর তীরে বড় হয়েছেন? কপোতাক্ষ নদীর তীরে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমি শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে। তাহলে প্রশ্ন, উনি কোন দেশে গিয়েছিলেন? ফ্রান্সে গিয়েছিলেন। তো ফ্রান্সে গিয়ে দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশ, কত নদী তিনি দেখেছেন। এখন এই জিনিসটাই আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু দেখে আসি, কারণ এখানে বেশ কিছু শব্দ থাকবে, যদি আগে থেকে জানা না থাকে তাহলে আমরা জিনিসটা মজা পাবো না। চতুর্দশপদী কবিতা, এই জিনিসটা আসলে কি?
চতুর্দশপদী কবিতা, এটা ইংরেজিতে বলা হয় সনেট। মানে এখানে বাংলায় চতুর্দশপদী কবিতা। সোজা কথায় 14টা চরণ থাকবে। 14টা চরণ থাকবে। 14 চরণের মধ্যে ভাগ থাকবে প্রথম 8 চরণ আর শেষের 6 চরণ। তাহলে প্রথম যে 8 চরণ এইখানে থাকবে হলো ভাবের অবতারণা বা প্রবর্তনা, মানে ভাবের প্রবর্তনা। আর ষটকে থাকবে ভাবের পরিণতি। তাহলে দেখো এখানেও প্রশ্ন এবং সাথে উত্তর। অষ্টকে ভাবের প্রবর্তনা এবং ষটকে ভাবের পরিণতি। আমি যদি এইটুকু আবার একটু রিক্যাপ করে আসি, তাহলে কি, কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেছেন কে? কবি মাইকেল মধুসূদন দত্ত। উনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে উনি নামের শেষে মাইকেল লাগান। কখন মাইকেল লাগান? যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। আচ্ছা, উনি তাহলে কোন দেশে গিয়েছিলেন? উনি ফ্রান্সে গিয়েছিলেন। ফ্রান্সে গিয়ে ওনার শৈশব কৈশোরের স্মৃতি, কপোতাক্ষ নদ, এই যে দেশপ্রেম, এইটা তখন তার মাথায় চলে আসে। এবং উনি কিসের জনক? চতুর্দশপদী কবিতা। এটা ইংরেজিতে কি বলা হয়? এটা হলো সনেট। এর বৈশিষ্ট্য কি? 14 চরণ। 14 চরণের প্রথম অষ্টক, 8 চরণকে অষ্টক বলে, আর শেষের 6 চরণকে ষটক বলে। অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা। ষটকে কি থাকে? ভাবের পরিণতি। এই যে কথাটুকু বললাম, এই কথাটুকু কম করে হলো 20 থেকে 30টা এমসিকিউ করা সম্ভব, যেটা মুখস্থ করলে সম্ভব হবে না। আচ্ছা, এখানে তাহলে আমরা যদি কবিতাতে যাই, কবিতা কিন্তু খুব বড় না, জাস্ট এ কয় লাইন। হ্যাঁ, অলরেডি আমরা বলেছি 14 লাইন। দেখে আসি, 1 2 3 4 5 6 7 8, এই হলো অষ্টক। তারপরে কি, 1 2 3 4 5 6, এই ষটক। 8 আর 6 কত হলো? 14। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখি, সতত হেনদ তুমি পরমোর মনে। আচ্ছা, সততটা কি? এই পাশে দেওয়া আছে, সতত হলো সর্বদা। তাহলে সতত মানে সর্বদা, হেনদ এই নদী, তুমি পরমোর মনে, এটুক তো বোঝার কোনো নাই, সমস্যা নাই। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত আমরা জানলাম এই সর্বদা, তোমার কথা ভাবি। আচ্ছা, বিরল এটা কি? বিরল হইল একান্ত নিরিবিলিতে। তার মানে আমি যখন একান্ত নিরিবিলি, কবি যখন একান্ত নিরিবিলি, তখন নদীর কথা ভাবেন। সতত যেমতি লোক নিশার স্বপনে। নতুন শব্দ নিশা। নিশাটা কি? রাত্রি। স্বপন তো আমরা বুঝতে পারছি, স্বপ্ন। তাহলে সতত যেমতি লোক নিশার স্বপনে, তার মানে রাত্রের স্বপ্নে শোনে মায়ামন্ত্র ধ্বনি তব কলকলে। কলকলেটা কি? কলকলেটা হলো আপনার নদী বা পানির যে শব্দ হয়, কলকলে। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্তি কি? ভ্রান্তি হলো ভুল। আর ছলনে কি? ছলনে হলো মায়া। তার মানে জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। কিসের ভ্রান্তির ছলনে? সে যে এই নদীর কথা মনে পড়ছে, কিন্তু স্বপ্নে দেখে কলকল ধ্বনি শুনে ভ্রান্তির ছলনে সে কানটা জুড়াচ্ছে। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা তৃষ্ণা মিটে কার জলে। তো উনি কোথায় গিয়েছেন? ফ্রান্সে গিয়েছেন। ফ্রান্সে গিয়ে ওনার মনের মধ্যে কি আসছে? স্মৃতিকাতরতা আসছে। তো স্মৃতিকাতরতা আসার পরে উনি তখন বলছেন যে আমি বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। খুব সহজেই বুঝতে পারতেছি, মাতৃভূমি, মায়ের কথা তার মনে পড়ছে। তাহলে এইটুকুর মধ্যে আমরা কি আসছে? ভাবের যে প্রবর্তনাটা আমরা বলেছিলাম যে প্রথম অষ্টকে কি থাকে? প্রথম অষ্টকে ভাবের প্রবর্তনা। আমরা আবার একটু পড়ি, সতত হেনত তুমি পরমোর মনে। তাহলে সবসময় তার কার কথা মনে পড়ে? নদীর কথা মনে পড়ে। কোন নদ? কপোতাক্ষ নদ। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। নদীর কথা সে কখন ভাবে? বিরলে ভাবে। প্রশ্ন যদি করি, আচ্ছা বিরলে কার কথা ভাবে? নদীর কথা ভাবে। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি তব কলকলে। উনি কলকল ধ্বনি কোথায় শুনেন? নিশার স্বপনে শুনেন। কিসের দ্বারা জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। তাহলে ভ্রান্তির ছলনে কি জুড়ায়? কান জুড়ায়। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তার মানে পৃথিবীতে বহু দেশ ঘুরে, বহু নদ নদী দেখে স্নেহের তৃষ্ণা মিটে না কপোতাক্ষ ছাড়া। দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। গেল অষ্টক। এখন আমরা যাবো হলো ষটকে।
ষটকে বলা আছে, ষটকের মধ্যে কি বলা আছে দেখেন, ভাবের প্রবর্তনা, সরি, অষ্টকে থাকবে ভাবের প্রবর্তনা আর ষটকে থাকবে পরিণতি। এতক্ষণ সে কি বলছে, স্মৃতি রোমন্থন করছে। তার মানে এই প্রথম 8 লাইনে কি বলেছেন, স্মৃতিকাতরতা। দেখেছো, এই যে আমরা স্মৃতিকাতরতার আবরণে আমরা ইয়া করেছি, তাহলে স্মৃতিকাতরতার আবরণে কি, তার কি প্রকাশ পাইছে, তার দেশপ্রেম প্রকাশ পাইছে। এখন উনি বলতেছেন আর কি হবে দেখা যত দিন যাবে, প্রশ্ন করছে সংশয়, আর কি হবে দেখা যত দিন যাবে। কারণ কি, উনি তো ফ্রান্সে আছেন। কোথায় আছেন? ফ্রান্সে। প্রজারূপে রাজারূপ সাগরে রে দিতে, প্রজারূপে রাজারূপ সাগরে রে দিতে। হ্যাঁ, তাহলে প্রজারূপে রাজারূপ তার মানে কি, এখানে রাজা কাকে বলা হয়েছে তাহলে? সাগর। প্রজা কাকে বলা হয়েছে? নদীকে। দেখো, তার মানে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ বা রাজস্ব দিয়েছে। পরের লাইনে বলা আছে, তাহলে আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজারূপ সাগরে রে দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, এ মিনতি গাবে। তাহলে বাড়ি রূপ কর, এই যে এইটুকুর অর্থ কি, বাড়ি রূপ কর। বাড়ি রূপ কর এইটুকুর অর্থ হলো, প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জল রূপ, বাড়ি মানে পানি, এই যে বাড়ি শব্দটার অর্থ হলো পানি বা জল, জল রূপ বা কর মানে আমরা ট্যাক্স দিই না, সেই ট্যাক্স। তার মানে বলছে এখানে ট্যাক্স কে দিচ্ছে? নদী ট্যাক্স দিচ্ছে সাগরকে। বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। তাহলে বঙ্গজনের কাছে, জন মানে কি মানুষ, সখা বন্ধু, সখারিতে, নামে তার এ প্রবাস, প্রবাস কি, যে বিদেশে থাকে, মজি প্রেম ভাবে মানে বিদেশে বসে তার দেশে প্রেমের কথা ভেসে উঠছে, লইছে নাম তব বঙ্গের সঙ্গীতে, মানে প্রবাসে যেও দেশের কথা ভুলে নাই, বঙ্গের সঙ্গীত ভুলে নাই। তাহলে এখানে প্রথমটা যদি আমরা বলি, যে প্রথমে আবার একটু করে আসি, ব্যাখ্যা করে আসি, কবির কি হচ্ছে, স্মৃতিকাতরতা হচ্ছে। সতত হেনত তুমি পরমোর মনে, তাহলে কার মনে পড়ে? কবির মনে পড়ে। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, কখন ভাবে? বিরলে, যখন একা থাকে, নিরিবিলি থাকে। সতত যেমন নিশার স্বপনে, নিশার স্বপ্নে মনে পড়ে। কিভাবে? শোনে মায়ামন্ত্র ধ্বনি তব কলকলে, কলকল ভাবে মায়ামন্ত্র ধ্বনি দিয়ে সে কি করে? জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, মানে কান জুড়াই মায়া ভ্রান্তির ছলনায়। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। বহু দেশ দেখছেন উনি, কিন্তু অন্য কারো জলে উনার তৃষ্ণা মিটে নাই। কারণ কি, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। পরের শতকে এসে বলেছেন আবার কি হবে দেখা যতদিন যাবে। এখানে কি প্রকাশ পেয়েছে? সংশয়। হ্যাঁ, আবার কি হবে দেখা, আমরা প্রশ্ন করি না, আবার কি হবে দেখা বন্ধুর সাথে দেখা হইলে? আহা, এটা একটা সংশয়। প্রজারূপে রাজারূপ সাগরে রে দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে। তার মানে এখানে মিনতি করতেছে, যেমন রাজা, রাজাকে ট্যাক্স দেয় প্রজারূপে, এখানে রাজা সাগর আর প্রজাকে কপোতাক্ষ নদ। এগুলো কিন্তু সব এমসিকিউ প্রশ্ন আসবে। দেখেন এখানে কিন্তু অলরেডি অনেক 20-30টা কোশ্চেন চলে আসছে। বঙ্গজনের কানে সখারিতে লোমে নাম তার এ প্রবাসে মজি প্রেমভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। দেখো এখানে যদি প্রশ্নে যাই, কপোতাক্ষ নদ কবিতাটি কবি কোন দেশে ছিলেন? অলমোস্ট আমরা এখানে দেখে এসেছি ফ্রান্সে ছিলেন। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এখানে কবির কি প্রকাশ পেয়েছে? এরকম করে যত রকমের, এই আমি যেটুক বললাম এটুক যদি আমরা ঠিকমতো বুঝে থাকি, তাহলে এমসিকিউ মুখস্থ করা লাগবে না। এমসিকিউ মুখস্থ করা লাগবে না, এমসিকিউ নিজেরাই কোশ্চেন করতে পারবা। এবং যখন দেখবো আচ্ছা এই জিনিসটা তো আমি পড়ছিলাম, আমার জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই যে কোনো কবিতার, যেমন এইটাই যে কবিতাটা বলছে কপোতাক্ষ নদ, এইটারই কবি পরিচিতিটা একটু পড়তে হবে। তারপরে এখানে কিছু শব্দগুলো কিছু মনে রাখতে হবে, এবং কপোতাক্ষ নদের এখানে পাঠ পরিচিতি একটু মনে রাখতে হবে, এবং এখানে কবিতাটা মনে রাখতে হবে। এইগুলো যদি মাথায় থাকে, তুমি খুব ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।